বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসের যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই লাইভ স্ট্রিমে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো বন্ধুরা, দ্রুত লাইভ সেশনে জয়েন করে ফেলুন, দ্রুত জয়েন করুন, আর নাহলে অনেক কিছু মিস করবেন। কারণ আজকে লাইভ সেশনে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং আলোচনা করব, চুলচেরা বিশ্লেষণ করব। তো দ্রুত চলে আসুন। এবং শুরুতে বলে দিই, আমার লাইভ সেশনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব ডান করে দিবেন এবং একটি লাইক ও একটি শেয়ার করে দিবেন। এটা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার চ্যানেলকে অনেক সামনের দিক এগোতে সাহায্য করে। আর একটা কথা হচ্ছে, আপনারা হচ্ছে আমার চ্যানেলের একটা ফ্যামিলি, ঠিক আছে? তাই আমার ফ্যামিলির সাথে একজন যুক্ত হয়ে যান, আমার ফ্যামিলির সদস্য হয়ে যান। তো দ্রুত জয়েন করে ফেলুন। আমরা মূল আলোচনায় ফিরে যাব আপনারা জয়েন করা মাত্রই। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যেখান থেকেই জয়েন করেন না কেন, অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে জয়েন করেছেন। আর আপনারা কমেন্ট করতে থাকবেন, কোনো সমস্যা নাই, মন প্রাণ খুলে কমেন্ট করবেন। আমি লাইভের শেষ পর্যায়ে আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। তো প্লিজ সবাই চলে আসুন, দ্রুত জয়েন করে ফেলুন। আবারও বলছি, দেশ ও প্রবাসের যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই লাইভ স্ট্রিমে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বন্ধুরা, আজকের লাইভ সেশনটি সাধারণ 8-10টি লাইভের মতো নয়। আজকে আমরা প্রায় 2 ঘন্টা ধরে চেষ্টা করব দীর্ঘ লাইভ সেশনে দেশের রাজনীতির ভিতরের খবরগুলো আপনাদের সামনে একে একে উন্মোচন করব। লাইভের শুরুতে আপনাদের একটি বিশেষ অনুরোধ জানিয়ে রাখতে চাই, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের এই সত্য তুলে ধরার সাহসী যাত্রার সাথে থাকার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। আজকের এই দীর্ঘ লাইভ জুড়ে এমন অনেক তথ্য আপনারা পাবেন যা আপনাদের চোখ খুলে দেবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজকের এই দীর্ঘ আলোচনায় একদম শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে তা হলো শেখ হাসিনার দিল্লির সাম্প্রতিক বক্তব্যের পর দেশ জুড়ে সৃষ্টি হওয়া নতুন রাজনৈতিক উত্তেজনা। আপনারা সকলেই জানেন যে দেশ ছেড়ে যাওয়ার পর সম্প্রতি ভারত থেকে শেখ হাসিনার দেওয়া কিছু বক্তব্য বা বার্তা নতুন করে দেশের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ ও আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকা এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য হওয়ার পর তার এই হঠাৎ তৎপরতা ও বক্তব্য সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জন্ম নিয়েছে বা দিয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান কী দাঁড়াচ্ছে? বিএনপির পক্ষ থেকে অত্যন্ত সতর্ক ও কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে যে ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়েও দেশের চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ করেনি। তারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে নানা ফন্দি আসছে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণকারী নতুন রাজনৈতিক শক্তিগুলো এবং অন্যান্য দলগুলোর ভেতরেও এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শেখ হাসিনার এই তৎপরতার কি কেবলই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা, নাকি এর পিছনে লুকিয়েছে দেশের ভিতরে থাকা আর তার অনুসারীদের নিয়ে বড় কোনো নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির সুদূরপ্রসারী সব চক্রান্ত? এই প্রশ্ন আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের মুখে মুখে। আজকের এই দীর্ঘ লাইভে আমরা এ পুরো বিষয়টি অত্যন্ত গভীর ও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। মাঝে মধ্যেই আপনাদের মনে করিয়ে দেব আমাদের এই নিরপেক্ষ ও অনুসন্ধানী কাজকে এগিয়ে নিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা আমাদের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করি। বিএনপির জামায়াতের নতুন সংঘাত, নাহিদ ও রিজভীর বক্তব্যে রাজনীতিতে ফের উত্তাপ।
বন্ধুরা, প্রথম ধাপের এই দীর্ঘ আলোচনার পর এবার আমরা প্রবেশ করছি আজকের লাইভের দ্বিতীয় অত্যন্ত বিস্ফোরক এবং আলোচিত পয়েন্টে। বিএনপি জামায়াতের নতুন সংঘাত, নাহিদ ও রিজভির বক্তব্যে রাজনীতিতে ফের উত্তাপ। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক ময়দানে যে বিষয়টি সবচেয়ে বেশি উদ্বেগের জন্ম দিয়েছে তা হলো দেশের দুটি অন্যতম প্রভাবশালী রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামায়াতের ইসলামীর মধ্যকার ক্রমবর্ধিত দূরত্ব, শীতল সম্পর্ক এবং প্রকাশ্য বাকযুদ্ধ। এই রাজনৈতিক উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ মুখ ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি নাহিদ ইসলামের পাল্টাপাল্টি ও কড়া কিছু বক্তব্য। রুহুল কবির রিজভী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় জামায়াতের বিগত দিনের রাজনৈতিক ভূমিকা, তাদের কৌশল এবং বর্তমান অবস্থান কিছু নিয়ে কঠোর ও সরাসরি প্রশ্ন তুলেছেন, যা রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে। অন্যদিকে নাহিদ ইসলামের সাম্প্রতিক কিছু বক্তব্য ও রাজনৈতিক অবস্থানও এই দুই শক্তির মধ্যকার দূরত্বকে আরও বেশি দৃশ্যমান করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং রক্তস্নাত লড়াইয়ের মাধ্যমে স্বৈরাচার বিদায় করলেও রাষ্ট্র সংস্কার এবং আগামী দিনের ক্ষমতা ক্ষমতার ভারসাম্য কোন দিকে যাবে তা নিয়ে এখন এই দলগুলোর মধ্যে এক ধরনের অদৃশ্য তীব্র ও ক্ষমতা দখলের লড়াই শুরু হয়েছে। বিএনপি ও জামায়াতের এই পারস্পরিক দ্বন্দ্ব বা নতুন সংঘাতের আশঙ্কা কি 5ই আগস্টের গণ অভ্যন্তরের রক্তস্নাত অর্জনকে প্রশ্নবিদ্ধ করেছে, নাকি এটি কেবলই আদর্শগত ও রাজনৈতিক সমঝোতার চরম অভাব? এই প্রশ্ন আজ সাধারণ মানুষের মনে গভীর সংকট সৃষ্টি করেছে। দেশের এই ক্লান্তি লগ্নের জাতীয় ঐক্যে ফাটল ধরাটা কোনোভাবেই একটি নবগঠিত গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শুভ হতে পারে না। এই বিষয়টির অত্যন্ত গভীরে গিয়ে চুলচেরা বিশ্লেষণ আপনারা একমাত্র এখানেই পাচ্ছেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা আছেন, নিয়মিত এমন নিরপেক্ষ বিশ্লেষণমূলক আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাজের মূল প্রেরণা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা ভুলে গেছেন, জলদি করে ফেলুন। এনসিপি জামায়াতকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তাপ, মব রাজনীতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ, রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য। বন্ধুরা, এবার আমরা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃতীয় মূল পয়েন্টে আসছি। এনসিপি জামায়াতকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তাপ, মব রাজনীতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ, রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক কমিটি এনসিপি এবং জামায়াত ইসলামীর রাজনৈতিক তৎপরতা ও পারস্পরিক সমীকরণ নিয়ে দেশের রাজনৈতিক ময়দানে যে নতুন উত্তাপের সৃষ্টি হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান অত্যন্ত সময়োপযোগী, সাহসী ও চোখ খুলে দেওয়ার মতো একটি মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন যে এনসিপি এবং জামায়াতকে কেন্দ্র করে যে রাজনৈতিক মেরুকরণ বা দূরত্ব তৈরি হচ্ছে তার সুযোগ নিয়ে দেশের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট শক্তি বা আওয়ামী লীগ পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে দেশের যে এক ধরনের মব কালচার বা দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি, বিচারহীনতা ও বিশৃঙ্খলা চালিত হচ্ছে, এই মব রাজনীতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারী শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করার ফন্দি আটছে। রাশেদ খান অত্যন্ত জোরালো ভাষায় বলেছেন, বিপ্লবের এই সুসময়ে নিজেদের মধ্যে বিভেদ বা ভুল বোঝাবুঝি তৈরি করে যদি এনসিপি এবং জামায়াত একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তার চড়া মূল্য দিতে হবে পুরো জাতিকে। কারণ এই অন্যকের ফাঁক ফোকর গলিয়ে স্বৈরাচারের দোসররা আবার পিছন দিয়ে প্রবেশ করার সুযোগও খুঁজছে। রাজনীতিতে এই ধরনের মব বা বিশৃঙ্খলার রাজনীতি দেশকে কোথায় নিয়ে যেতে পারে তা নিয়ে আজ গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়টি আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, দেশ ও রাজনীতির এর ভিতরের খবরগুলো নিয়মিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলা আরও সহজ হবে। অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকুন, কোনো সমস্যা নেই। আপনাদের কমেন্টের সবারই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই লাইভের শেষ পর্যায়ে কমেন্টের উত্তরগুলো দেবো, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বিএনপি জামায়াত এনসিপি নতুন রাজনৈতিক সমীকরণে কে কোথায়, আজকের রাজনীতিতে বড় প্রশ্ন। বন্ধুরা, আমাদের আজকের এই 2 ঘন্টা লাইভের অর্ধেকটা সময় আমরা
অবশ্য পেরিয়ে যাওয়ার মতো এই পর্যায়ে আমরা প্রবেশ করছি অত্যন্ত চতুর্থ অত্যন্ত আকর্ষণীয় প্রধান পয়েন্টে। বিএনপি, জামায়াত, এনসিপি নতুন রাজনৈতিক সমীকরণে কে কোথায় আজকের রাজনীতিতে বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মনে সবচেয়ে বড় যে কৌতূহলটি কাজ করছে তা হলো আগামী দিনে নতুন বাংলাদেশে এই তিন প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, জামায়াত এবং এনসিপির অবস্থান ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকবে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর সবাই ভেবেছিল একটি সুসংহত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ সামনে এগিয়ে যাবে, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ, পাল্টাপাল্টি বক্তব্য এবং ক্ষমতার অদৃশ্য ভারসাম্যের লড়াই সেই সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে। একদিকে রয়েছে দীর্ঘদিনের পরীক্ষিত ও বড় রাজনৈতিক দল বিএনপি, যারা নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার মূল ধারার নিজেদের অবস্থান পক্ষ করতে চাইছে। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের দীর্ঘমেয়াদী কৌশল এবং নিজস্ব কাঠামোর উপর ভর করে নতুন রাজনৈতিক আবহে নিজেদের ব্যাপক প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ঠিক মাঝখানে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সরাসরি ফসল হিসেবে জন্ম নেওয়া তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি, যারা গতানুগতিক রাজনীতির ধারা ভেঙে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা কাঠামোর স্বপ্ন দেখছে। তাহলে প্রশ্ন হলো, এই ত্রিমুখী সমীকরণকে কোথায় দাঁড়িয়ে আছে? কে কার প্রতিদ্বন্দ্বী আর কে কার মিত্র? পর্দার আড়ালে কোন সমঝোতা বা দূরত্ব তৈরি হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মনে যেমন রয়েছে গভীর কৌতূহল, তেমনি রয়েছে বড় ধরনের শঙ্কাও। কারণ এই দলগুলোর পারস্পরিক সমন্বয়হীনতা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তার খেসারত দিতে হবে গোটা দেশকে। অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী এই রাজনৈতিক সমীকরণের চুলচেরা বিশ্লেষণ আপনারা একমাত্র এখানেই পাচ্ছেন। যারা এই চমৎকার ও তথ্যবহুল আলোচনা উপভোগ করছেন, আমাদের এই গবেষণা ধর্মী ও সত্য তুলে ধরার কাজকে এগিয়ে নিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। রাজনীতিতে নতুন বার্তা, প্রধানমন্ত্রীর দলীয় রাজনীতি কি এবার পেশাগত দায়িত্বের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি আজকের লাইভের পঞ্চম এবং সবচেয়ে গভীর ও তাৎপর্যপূর্ণ পয়েন্টে। রাজনীতিতে নতুন বার্তা, প্রধানমন্ত্রীর দলীয় রাজনীতি কি এবার পেশাগত দায়িত্বের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আপনারা যারা এই 2 ঘন্টা এই লাইভ মনোযোগ দিয়ে শুনছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশের রাষ্ট্র কাঠামোকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হলে শুধু রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াই নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। এর বাইরেও একটি বিশাল মৌলিক প্রশ্ন আজ জাতির সামনে বড় হয়ে দেখা দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থা বিবেচনা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী বার্তা দিয়েছেন। তিনি তুলে ধরেছেন যে রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে গেলে পেশাদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার কোনো বিকল্প নেই। কিন্তু বড় প্রশ্ন হলো, আমাদের দেশের প্রচলিত দলীয় রাজনীতি, অন্ধদলীয় আনুগত্য এবং বিভিন্ন স্তরে রাজনীতির অতি হস্তক্ষেপ কি পেশাগত দায়িত্ব পালনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে? দীর্ঘদিন ধরে আমরা দেখেছি কিভাবে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা ক্ষেত্র এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে মেধা ও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে দেশের পুরো প্রশাসনিক কাঠামোটি পঙ্গু হয়ে পড়েছিল এবং সাধারণ মানুষ তাদের মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন বার্তা মূলত একটি কাঠামোগত পরিবর্তনের ডাক দেয়। তিনি স্পষ্ট করতে চেয়েছেন যে একজন পেশাজীবী, তা তিনি শিক্ষক হন, চিকিৎসক হন, প্রকৌশলী হন কিংবা সরকারি কর্মকর্তা হন, তার মূল দায়িত্ব হওয়া উচিত নিজের পেশাগত সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করা। কিন্তু যখন দলীয় রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে পেশাদার ব্যক্তিরা তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন, তখন পুরো রাষ্ট্র ব্যবস্থা হুমকিতে পড়ে যায়। রাজনৈতিক দলগুলোর কর্মী বা সমর্থক হওয়ার চেয়ে নিজ নিজ জায়গায় দক্ষ, সৎ এবং পেশাদার হওয়াটাই যে দেশের প্রকৃত মুক্তির চাবিকাঠি, এই বার্তাটি আজ অত্যন্ত জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।
দলীয় আধিপত্য ও সংকীর্ণ রাজনৈতিক চিন্তা থেকে বের হয়ে কিভাবে একটি মেধাভিত্তিক ও পেশাদার রাষ্ট্র গড়ে তোলা যা সম্ভব তা নিয়ে আজ আমাদের গভীরভাবে ভাবতে হবে। যারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আলোচনা শুনছেন, দেশের এই পরিবর্তনের পক্ষে আমাদের সাথে থাকার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এই সচেতনমূলক কাজকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে বা করবে। সাঈদীর অবমাননা নিয়ে মাওলানা তারেক মনোয়ারের বিস্ফোরক বক্তব্য। বন্ধুরা, রাজনীতির এই বহুমুখী সমীকরণ, পেশাগত দায়িত্বের সংকট এবং ক্ষমতার দ্বন্দ্বের পাশাপাশি দেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধের উপর আঘাত হানার ঘটনাও থেমে নেই। আপনারা সকলেই জানেন যে সম্প্রতি দেশের একটি মহলের পক্ষ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবি বা প্রকৃতিতে জুতো নিক্ষেপ করার মতো অত্যন্ত নক্ষত্রজনক ও বর্বরচিত একটি ঘটনা হয়েছে। এই ঘটনাটি দেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা এবং সাধারণ মানুষের মনে গভীর আঘাত এনেছে। মানুষের মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু একজন প্রবীণ ও জনপ্রিয় আলেমে দিনের সাথে এমন চরম অমানবিক ও দৃশ্যতাপূর্ণ আচরণ কোনো সুষ্ঠু সমাজ বা সভ্য জাতি কখনো মেনে নিতে পারে না। এই প্রসঙ্গে দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও বিশিষ্ট বক্তা মাওলানা তারেক মনোয়ার অত্যন্ত জোরালো এবং সাহসী একটি মন্তব্য করেছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে সাঈদী গায়ে জুতো নিক্ষেপের এই নক্ষত্রজনক ঘটনা যদি তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেখতেন, তবে তিনি তা কখনোই সহ্য করতেন না। মাওলানা তারেক মনোয়ার এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে এটিই প্রমাণিত হয় যে রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে গিয়েও মানুষের মৌলিক সম্মান, মানবতা এবং ন্যূনতম শিষ্টাচারের জায়গা থেকে বেগম খালেদা জিয়া সবসময় এ ধরনের অরাজকতা ও চরম ঔদ্ধত্যের বিরোধী ছিলেন। একজন নেত্রী হিসেবে তিনি কখনোই এমন নোংরা ও বর্বরচিত আচরণ বরদাস্ত করতেন না। জ্বালানি খাত নিয়ে প্রধানমন্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট। এবার আমরা আমাদের আলোচনার অর্থনৈতিক এবং প্রশাসনিক পয়েন্টে প্রবেশ করি। একদিকে যেমন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা খেলা, পেশাগত দায়িত্বের প্রশ্ন এবং ক্ষমতার সমীকরণ, ঠিক তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি খাত নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয় দেশবাসীর সামনে উন্মোচন করেছেন। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন যে একটি নির্দিষ্ট চক্র সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, তিনি অত্যন্ত স্পষ্টভাবে আরও বলেছেন যে বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি সমস্যায় জর্জরিত জ্বালানি খাত পেয়েছে। বিগত বছরগুলোতে দেশের জ্বালানি খাতকে যেভাবে অপরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে, দীর্ঘমেয়াদী কোনো সঠিক দিক নির্দেশনা ছাড়াই যেভাবে আমদানি নির্ভর করে রাখা হয়েছে, তার ফলে আজকের এই ভয়াবহ উত্তরাধিকার সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্বচ্ছ চুক্তি, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকার অপচয় এবং দলীয় সিন্ডিকেটের দৌরাত্ম্যে এই খাতটিকে এক প্রকার পঙ্গু করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার যখন এই জর্জরিত খাতটির দায়িত্ব গ্রহণ করে, তখন তাদের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ ছিল। এটি খাতের গোড়াতেই যদি গলদ থাকে, তবে তা রাতারাতি ম্যাজিকের মতো ঠিক করা সম্ভব নয়। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই খাতটিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য অত্যন্ত সাহসিকতার সাথে কাজ শুরু করেছে। কিন্তু সমস্যা হলো, যারা এতদিন এই খাত থেকে অবৈধ সুবিধা লুটে খেয়েছে, তারা তো চুপ করে বসে থাকবে না। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও করেননি, 2 ঘন্টার এই লাইভের মাঝে জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চক্রান্ত যোগসূত্র ও 2 ঘন্টার লাইভের ঘোষণা। আমরা আমাদের আজকের এই দীর্ঘ 2 ঘন্টার লাইভ সেশনের একেবারে প্রায় মধ্যস্তরে চলে এসেছি। একটু আগে আমরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গভীর ও বৈচিত্র্যময় বিষয়গুলো নিয়ে কথা বললাম, শেখ হাসিনা দিল্লির বক্তব্য, বিএনপির জামায়াতের নতুন সংঘাত, এনসিপির জামায়াতকে ঘিরে নতুন উত্তাপ ও মব রাজনীতির সংখ্যা, বিএনপির জামায়াত এনসিপির ত্রিমুখী রাজনৈতিক সমীকরণ, প্রধানমন্ত্রী পেশাগত দায়িত্ব সংক্রান্ত নতুন রাজনৈতিক বার্তা, মাওলানা তারেক মনোয়ারের জোরালো প্রতিবাদ এবং জ্বালানি খাতকে অস্থিতিশীল করার
সুকৌশল চক্র। এসবের মূল উদ্দেশ্য একটাই, দেশের ভিতর স্থায়ী বিশৃঙ্খলা তৈরি করে বিপ্লব ও দেশের অগ্রগতিকে ব্যর্থ করা। কুচক্রী মহল সবসময় চেষ্টা করবে আমাদের বিভ্রান্ত করতে, কিন্তু আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা, পেশাদারিত্ব এবং সচেতনতাই আমাদের সমস্ত চক্রান্তকে চিরতরে ব্যর্থ করে দিতে পারে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অর্থনৈতিক মুক্তি এবং সুস্থ সামাজিক ও রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সকলের সোচ্চার হওয়া প্রয়োজন। তো বন্ধুরা, একটি পানি বিরতি নিচ্ছি। আপনার 2 মিনিটের জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আর আপনারা কমেন্ট করতে থাকুন। অবশ্যই আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ লাইভের শেষে। আমাদের লাইভ কিন্তু শেষ হয়নি এখনো, আমাদের লাইভ শেষ হতে এখনো অনেক সময় বাকি আছে, ঠিক আছে? তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমাদের আজকের এই 2 ঘন্টা দীর্ঘ লাইভের অর্ধেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। এই পর্যায়ে আমরা প্রবেশ করছি চতুর্থ অত্যন্ত আকর্ষণীয় প্রধান পয়েন্টে, বিএনপি, জামায়াত, এনসিপি নতুন রাজনৈতিক সমীকরণে কে কোথায়। আজকের রাজনীতিতে বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মনে সবচেয়ে বড় যে কৌতূহলটি কাজ করছে তা হলো আগামী দিনে নতুন বাংলাদেশে এই 3 প্রধান রাজনৈতিক শিল্প শক্তি বিএনপি, জামায়াত এবং এনসিপির অবস্থান ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকবে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর সবাই ভেবেছিল একটি সুসংহত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ সামনে এগিয়ে যাবে, কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, পাল্টাপাল্টি বক্তব্য এবং ক্ষমতার অদৃশ্য ভারসাম্যের লড়াই সেই সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে। একদিকে রয়েছে দীর্ঘদিনের পরীক্ষিত ও বড় রাজনৈতিক দল বিএনপি, যারা নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার মূলধারায় নিজেদের অবস্থান পোক্ত করতে চাইছে। অন্যদিকে জামায়াত ইসলামী তাদের দীর্ঘমেয়াদী কৌশল এবং নিজস্ব কাঠামোর উপর ভর করে নতুন রাজনৈতিক আবহে নিজেদের ব্যাপক প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ঠিক মাঝখানে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সরাসরি ফসল হিসেবে জন্ম নেওয়া তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি, যারা গতানুগতিক রাজনীতির ধারা ভেঙে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা কাঠামোর স্বপ্ন দেখছে। তাহলে প্রশ্ন হলো, এই ত্রিমুখী সমীকরণে কে কোথায় দাঁড়িয়ে আছে, কে কার প্রতিদ্বন্দ্বী আর কে কার মিত্র? পর্দার আড়ালে কোনো সমঝোতা বা দূরত্ব তৈরি হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মনে যেমন রয়েছে গভীর কৌতূহল, তেমনি রয়েছে বড় ধরনের শঙ্কাও। কারণ এই দলগুলোর পারস্পরিক সমন্বয়হীনতা যদি দীর্ঘস্থায়িত হয়, তবে তার খেসারত দিতে হবে গোটা দেশকে। অত্যন্ত গভীর ও সুদূর প্রসারী এই রাজনৈতিক সমীকরণের চুলচেরা বিশ্লেষণ আপনারা এইমাত্র এখানেই পাচ্ছেন। যারা এই চমৎকার ও তথ্যবহুল আলোচনা উপভোগ করছেন, আমাদের এই গবেষণাধর্মী ও সত্য তুলে ধরার কাজকে এগিয়ে নিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। রাজনৈতিক নতুন বার্তা, প্রধানমন্ত্রী দলীয় রাজনীতি কি এবার পেশাগত দায়িত্বের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি আজকের লাইভের পঞ্চম এবং সবচেয়ে গভীর ও তাৎপর্যপূর্ণ পয়েন্টে। রাজনীতিতে নতুন বার্তা, প্রধানমন্ত্রী দলীয় রাজনীতি কি এবার পেশাগত দায়িত্বের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আপনারা যারা 2 ঘন্টার এই লাইভ মনোযোগ দিয়ে শুনছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশের রাষ্ট্র কাঠামোকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হলে শুধু রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াই নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। এর বাইরেও একটি বিশাল মৌলিক প্রশ্ন আজ জাতির সামনে বড় হয়ে দেখা দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থা বিবেচনা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী বার্তা দিয়েছেন। তিনি তুলে ধরেছেন যে রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে গেলে পেশাদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার কোনো বিকল্প নেই। কিন্তু বড় প্রশ্ন হলো, আমাদের দেশের প্রচলিত দলীয় রাজনীতি, অন্ধদলীয় আনুগত্য এবং বিভিন্ন স্তরে রাজনীতির অতি হস্তক্ষেপ কি পেশাগত দায়িত্ব পালনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে? দীর্ঘদিন ধরে আমরা দেখছি কিভাবে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা ক্ষেত্র এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে মেধা ও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে দেশের পুরো প্রশাসনিক কাঠামোটি পঙ্গু হয়ে পড়েছিল এবং সাধারণ মানুষ তাদের মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নতুন মূলত একটি কাঠামোগত পরিবর্তনের ডাক দেয়। তিনি স্পষ্ট করতে চেয়েছেন যে একজন পেশাজীবী বন্ধুরা দুঃখিত, আমার কারেন্ট চলে গিয়ে
আবার পুনরায় ফিরে আসছি আপনাদের মাঝে। অবশ্যই আমার সাথে আছেন, আমি আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো কোন পর্যায়ে আমরা ছিলাম? তার মূল দায়িত্ব হওয়া উচিত নিজের পেশাগত সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করা। কিন্তু যখন দলীয় রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে পেশাদার ব্যক্তিরা তাদের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন, তখন পুরো রাষ্ট্র ব্যবস্থা হুমকিতে পড়ে যায়। রাজনৈতিক দলগুলোর কর্মী বা সমর্থক হওয়ার চেয়ে নিজ নিজ জায়গায় দক্ষ, সৎ এবং পেশাদার হওয়াটাই যে দেশের প্রকৃত মুক্তি চাবিকাঠি, এই বার্তাটি আজ অত্যন্ত জোরালোভাবে উচ্চারিত হয়েছে। দলীয় আধিপত্য সংকীর্ণ রাজনীতি থেকে বের হয়ে কিভাবে একটি মেধাভিত্তিক ও পেশাদার রাষ্ট্র গড়ে তোলা সম্ভব তা নিয়ে আজ আমাদের গভীরভাবে ভাবতে হবে। যারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় আলোচনা শুনেছেন, দেশের এই পরিবর্তনের পক্ষে আমাদের সাথে থাকার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এই সচেতনমূলক কাজকে আরো হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সাঈদীর অবমাননা নিয়ে মাওলানা তারেক মানোয়ারের বিস্ফোরক বক্তব্য। বন্ধুরা, রাজনীতির এই বহুমুখী সমীকরণ, পেশাগত দায়িত্বের সংকট এবং ক্ষমতার দ্বন্দ্বের পাশাপাশি দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের উপর আঘাত হানার ঘটনাও থেমে নেই। আপনারা সকলে জানেন যে সম্প্রতি দেশের একটি মহলের পক্ষ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবি বা প্রকৃতিতে জুতো নিক্ষেপ করার মতো অত্যন্ত লজ্জাকরজনক ও বর্বরচিত একটি ঘটনা হয়েছে। এই ঘটনাটি দেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা এবং সাধারণ মানুষের আদর্শে আলমের দিনের সাথে এমন চরম ও দৃষ্টতাপূর্ণ আচরণ কোনো সুস্থ সমাজ বা সভ্য জাতি কখনো মেনে নিতে পারে না। এই প্রসঙ্গে দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও বিশিষ্ট বক্তা মাওলানা তারেক মানোয়ার অত্যন্ত জোরালোভাবে এবং সাহসী একটি মন্তব্য করেছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে সাঈদীর গায়ে জুতো নিক্ষেপের এই নকাকরজনক ঘটনা যদি তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেখতেন তবে তিনি তা কখনোই সহ্য করতেন না। মাওলানা তারেক রহমান মানোয়ার এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয় যে রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে মানুষের মৌলিক সম্মান, মানবতা এবং ন্যূনতম শিষ্টাচারের জায়গা থেকে বেগম খালেদা জিয়া সবসময় এ ধরনের অরাজকতা ও চরম একজন নেতা বরদাস্ত করতেন না। জ্বালানি খাত নিয়ে প্রধানমন্ত্রী চাঞ্চল্যর অভিযোগ ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট। এবার আমরা আমাদের আলোচনার অর্থনৈতিক এবং প্রশাসনিক পয়েন্টে প্রবেশ করি। একদিকে যেমন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা খেলা, পেশাগত দায়িত্বের প্রশ্ন এবং ক্ষমতার সমীকরণ, ঠিক তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের জ্বালানি খাত নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয় দেশবাসীর সামনে উন্মোচন করছেন। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করছেন যে একটি নির্দিষ্ট চক্র সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করা যাচ্ছে। শুধু তাই নয়, তিনি অত্যন্ত স্পষ্টভাবে আরো বলেছেন যে বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি সমস্যায় জর্জরিত জ্বালানি খাত পেয়েছে। বিগত বছরগুলোতে দেশের জ্বালানি খাতকে যেভাবে অপরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে, দীর্ঘমেয়াদী কোনো সঠিক দিক নির্দেশনা ছাড়াই যেভাবে আমদানি নির্ভর করে রাখা হয়েছে, তার ফলে আজকের এই ভয়াবহ উত্তরাধিকার সংকট হয়েছে। বিদ্যুৎ ও চুক্তি, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকার অপচয় এবং দলীয় সিন্ডিকেটের দৌরাত্ম্যে এই খাতটিকে এক প্রকার পঙ্গু করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার যখন এই জর্জরিত খাতটির দায়িত্ব গ্রহণ করে, তখন তাদের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ ছিল। একটি খাতের গোড়াতেই যদি গলদ থাকে তবে তা রাতারাতি ম্যাজিকের মতো ঠিক করা সম্ভব নয়। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই খাতটিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য অত্যন্ত সাহসিকতার সাথে কাজ শুরু করেছে। কিন্তু সমস্যা হলো, যারা এতদিন এই খাত থেকে সুবিধা লুকিয়েছে তারা তো চুপ করে বসে থাকবে না। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ জানাই। আর যারা এখনো করেননি, 2 ঘন্টার এই লাইভের মাঝে জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আমরা আমাদের আজকের এই 2 ঘন্টার লাইভ সেশনের একেবারে প্রায় মধ্য পর্যায়ে চলে এসেছি। একটু আগে আমরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গভীর ও বৈচিত্র্যময় বিষয়গুলো নিয়ে কথা বললাম, শেখ হাসিনার দিল্লির বক্তব্য, বিএনপির জামায়াতের নতুন সংঘাত,
এনসিপি জামায়াতকে ঘিরে নতুন উত্তাপ ও মব রাজনীতির সংখ্যা। বিএনপি জামায়াত এনসিপি ত্রিমুখী রাজনৈতিক সমীকরণ, প্রধানমন্ত্রী পেশাগত দায়িত্ব সংক্রান্ত নতুন রাজনৈতিক বার্তা, মাওলানা তারেক মানোয়ারের জোরালো প্রতিবাদ এবং জ্বালানি খাতকে অস্থিতিশীল করার সুকৌশলী চক্র। এসবের মূল উদ্দেশ্য একটাই, দেশের ভিতর স্থায়ী বিশৃঙ্খলা তৈরি করে বিপ্লব ও দেশের অগ্রগতিকে ব্যর্থ করা। এবং কুচক্রী মহল সবসময় চেষ্টা করবে আমাদের বিভ্রান্ত করতে, কিন্তু আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা, পেশাদারিত্ব এবং সচেতনতাই তাদের সমস্ত চক্রান্তকে চিরতরে ব্যর্থ করে দিতে পারে। দেশ ও জাতির বৃহত্তর স্বাস্থ্যে, অর্থনৈতিক মুক্তি এবং সুস্থ সামাজিক ও রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সকলের সোচ্চার হওয়া প্রয়োজন। তো আপনারা কমেন্ট করতে থাকুন, কোনো সমস্যা নেই, আপনাদের সবার কমেন্টের আমি উত্তর দেবো ইনশাল্লাহ আমার লাইভের শেষ পর্যায়ে, ঠিক আছে? আপনারা কমেন্ট করুন, মন খুলে কমেন্ট করুন। যদি আপনাদের মধ্যে মনে কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা নেই, প্রশ্ন করতে পারেন। তো এই পর্যায়ে আমরা প্রবেশ করছি অত্যন্ত আকর্ষণীয় প্রধান পয়েন্টে। বিএনপি জামায়াত এনসিপি নতুন রাজনৈতিক সমীকরণে কে কোথায়? আজকের রাজনীতিতে বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মনে সবচেয়ে বড় যে কৌতূহলটি কাজ করছে তা হলো আগামী দিনে নতুন বাংলাদেশে এই তিন প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি জামায়াত এবং এনসিপির অবস্থান ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকবে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর সবাই ভেবেছিল একটি সুসংহত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ সামনে এগিয়ে যাবে, কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, পাল্টাপাল্টি বক্তব্য এবং ক্ষমতার অদৃশ্য ভারসাম্যের লড়াইয়ে সেই সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে। একদিকে রয়েছে দীর্ঘদিনের পরীক্ষিত ও বড় রাজনৈতিক দল বিএনপি, যারা নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার মূল ধারার নিজেদের অবস্থান পোক্ত করতে চাইছে। অন্যদিকে জামায়াত ইসলামী তাদের দীর্ঘমেয়াদী কৌশল এবং নিজস্ব কাঠামোর উপর ভর করে নতুন রাজনৈতিক আবহে নিজেদের ব্যাপক প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ঠিক মাঝখানে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সরাসরি ফসল হিসেবে জন্ম নেওয়া তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি, যারা গতানুগতিক রাজনীতির ধারা ভেঙে একটি নতুন রাজনৈতিক বা কাঠামোর স্বপ্ন দেখছে। তাহলে প্রশ্ন হলো, এই ত্রিমুখী সমীকরণকে কে কোথায় দাঁড়িয়ে আছে? কে কার প্রতিদ্বন্দ্বী আর কে কার মিত্র? পর্দার আড়ালে কোন সমঝোতা বা দূরত্ব তৈরি হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মনে যেমন রয়েছে গভীর কৌতূহল, তেমনি রয়েছে বড় ধরনের সংখ্যাও। কারণ এই দলগুলোর পারস্পরিক সমন্বয়হীনতা যদি দীর্ঘস্থায়িত হয় তবে তার খেসারত দিতে হবে গোটা দেশকে। অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী এই রাজনৈতিক সমীকরণের চুলচেরা বিশ্লেষণ আপনারা একমাত্র এখানেই পাচ্ছেন। যারা এই চমৎকার ও তথ্যবহুল আলোচনা উপভোগ করছেন, আমাদের এই গবেষণাধর্মী ও সত্য তুলে ধরার কাজকে এগিয়ে নিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। রাজনীতিতে নতুন বার্তা, প্রধানমন্ত্রী দলীয় রাজনীতি কি এবার পেশাগত দায়িত্বের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি আজকের লাইভের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং সবচেয়ে গভীর ও তাৎপর্যপূর্ণ পয়েন্টে। রাজনীতিতে নতুন বার্তা, প্রধানমন্ত্রীর দলীয় রাজনীতি কি এবার পেশাগত দায়িত্বের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আপনারা যারা এই 2 ঘন্টার এই লাইভ সেশনে মনোযোগ দিয়ে শুনছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশের রাষ্ট্র কাঠামোকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হলে শুধু রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াই নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। এর বাইরেও একটি বিশাল মৌলিক প্রশ্ন আজ জাতির সামনে বড় বাধা হয়ে দেখা দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থা বিবেচনা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরদর্শী বার্তা দিয়েছেন। তিনি তুলে ধরেছেন যে রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে গেলে পেশাদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতা কোনো বিকল্প নেই। কিন্তু বড় প্রশ্ন হলো, আমাদের দেশে প্রচলিত দলীয় রাজনীতি, অন্ধদলীয় আনুগত্য এবং বিভিন্ন স্তরে রাজনীতির অতি হস্তক্ষেপ কি পেশাগত দায়িত্ব পালনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে? দীর্ঘদিন ধরে আমরা দেখেছি কিভাবে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা ক্ষেত্র এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে মেধা ও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে দেশের পুরো প্রশাসনিক কাঠামোটি পঙ্গু হয়ে পড়েছিল এবং সাধারণ মানুষ তাদের মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নতুন বার্তা মূলত একটি কাঠামোগত পরিবর্তনের ডাক দেয়। তিনি স্পষ্ট করতে চেয়েছিলেন যে একজন পেশাজীবী, তা তিনি শিক্ষক হন, চিকিৎসক হন, প্রকৌশলী হন কিংবা সরকারি কর্মকর্তা হন, তার মূল দায়িত্ব হওয়া উচিত নিজের পেশাগত সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করা। কিন্তু যখন দলীয় রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে পেশাদারের
ব্যক্তিরা তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন, তখন পুরো রাষ্ট্র ব্যবস্থা হুমকিতে পড়ে যায়। রাজনৈতিক দলগুলোর কর্মী বা সমর্থক হওয়ার চেয়ে নিজ নিজ জায়গায় দক্ষ, সৎ এবং পেশাদার হওয়াটাই যে দেশের প্রকৃত মুক্তির চাবিকাঠি, এই বার্তাটি আজ অত্যন্ত জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। দলীয় আধিপত্য ও সংকীর্ণ রাজনৈতিক চিন্তা থেকে বের হয়ে কিভাবে একটি মেধাভিত্তিক ও পেশাদার রাষ্ট্র গড়ে তোলা সম্ভব, তা নিয়ে আজ আমাদের গভীরভাবে ভাবতে হবে। যারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় শুনছেন, দেশের এই পরিবর্তনের পক্ষে আমাদের সাথে থাকার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এই সচেতনমূলক কাজকে আরো হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ছায়েদির অবমাননা নিয়ে মাওলানা তারেক রহমানের আবারও মনোরের বিস্ফোরক। বন্ধুরা, রাজনীতির এই বহুমুখী সমীকরণ, পেশাগত দায়িত্বের সংকট এবং ক্ষমতা দ্বন্দ্বের পাশাপাশি দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের উপর আঘাত হানার ঘটনাও থেমে নেই। আপনারা সকলে জানেন যে সম্প্রতি দেশের একটি মহলের পক্ষ থেকে আল্লামা দেলোয়ার হোসেন ছাইদ হিসেবে ছবি বা প্রকৃতিতে জুতা নিক্ষেপ করার মতো অত্যন্ত নক্ষত্রজনক ও বর্বরিত একটি ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনাটি দেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা এবং সাধারণ মানুষের মনে গভীর আঘাত এনেছে। মানুষে মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু একজন প্রবীণ জনপ্রিয় আলেমের দিনের সাথে এমন চরম অবমানবিক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ কোন সুষ্ঠু সমাজ বা সভ্যজাতি কখনো মেনে নিতে পারে না। এই প্রসঙ্গে দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও বিশিষ্ট বক্তা মাওলানা তারেক মনোয়ার অত্যন্ত জোরালো এবং সাহসী একটি মন্তব্য করেছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে ছাইদির গায়ে জুতো নিক্ষেপের এই নক্ষত্রজনক ঘটনা যদি তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেখতেন, তবে তিনি তা কখনোই সহ্য করতে পারতেন না। মাওলানা তারেক মনোয়ারের এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয় যে রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে মানুষের মৌলিক সম্মান, মানবতা এবং ন্যূনতম শিষ্টাচারের জায়গা থেকে বেগম খালেদা জিয়া সবসময় এ ধরনের অরাজকতা ও চরম ঔদ্ধত্যের বিরোধী ছিলেন। একজন নেত্রী হিসেবে তিনি কখনোই এমন নোংরা ও বর্বরচিত আচরণ বরদাস্ত করতেন না। এবার আমরা আমাদের আলোচনা অর্থনৈতিক এবং প্রশাসনিক পয়েন্টে প্রবেশ করি। একদিকে যেমন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা খেলা, পেশাগত দায়িত্বে প্রশ্ন এবং ক্ষমতার সমীকরণ, ঠিক তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি খাত নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয় দেশবাসীর সামনে উন্মোচন করছেন। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন যে একটি চক্র সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, তিনি অত্যন্ত স্পষ্টভাবে আরো বলেছেন যে, দুঃখিত বন্ধুরা, আমার নেটের সমস্যা হচ্ছে। আপনারা কমেন্ট করতে থাকুন, কোনো সমস্যা নাই। আমি একটি পানি বিরতি নিচ্ছি 2 মিনিট, আপনারা অপেক্ষা করুন। আপনারা আমার সাথেই থাকুন লাইভের শেষ পর্যায়ে। আমার লাইভ কিন্তু শেষ হয়নি, ঠিক আছে? তো আপনারা কমেন্ট করতে থাকুন, আমি একটু পানি খেয়ে নিই, ঠিক আছে? অনেকক্ষণ ধরেই তো লাইভ সেশনটি শুরু হয়েছে, তাই না? তো কমেন্ট করতে থাকুন আপনারা সবাই। চলে গেছেন? আমার লাইভ কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে? আপনারা কমেন্ট করতে থাকুন, কোনো সমস্যা নেই। আপনাদের কমেন্টে সবার উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি লাইভের শেষে। তো আমাদের লাইভের শেষ পয়েন্ট হচ্ছে, বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাগত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর থেকে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ শুরু হয়েছিল। আর এখন সবচেয়ে বড় আপডেট হলো, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আগামী 20 আগস্ট 2026 তারিখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আগামী 13 আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন এবং 16 আগস্ট হবে যাচাই
বাঁচাই। জাতীয় সংসদে অধিবেশন কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রশ্ন হলো, বিএনপি যেহেতু সংসদীয় রাজনীতিতে শক্তিশালী অবস্থানে রয়েছে, তবে কি তাদের মনোনীত প্রার্থী পেতে যাচ্ছে এই গুরু দায়িত্ব, নাকি অন্য কোনো বড় চমক অপেক্ষা করছে? মাঠের রাজনীতি ও নতুন রাজনৈতিক সমীকরণ শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, মাঠের রাজনীতিতেও এখন নতুন নতুন বার্তা আসছে। একদিকে জামায়াত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ সাশ্রয়ের দাবিতে এবং জুলাই গণঅভ্যুত্থানের সনদ বাস্তবায়নের জন্য নতুন করে দীর্ঘ মার্চ ও ঢাকা সমাবেশের ঘোষণা দিয়েছে। তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ সরব। অন্যদিকে সরকারের পক্ষ থেকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। বিএনপি ও নীতি নির্ধারকরা বলেছেন, দেশ পুনর্গঠনে বর্তমান সরকার যথেষ্ট সময় এবং সুযোগ পাচ্ছে, তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। এছাড়া বিগত ফ্যাসিবাদী সরকারের দোসররা যাতে কোনোভাবেই পাখির মতো ফিরে আসতে না পারে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বড় কোনো সিদ্ধান্ত কি আসছে? এই মুহূর্তে দেশের সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন, একটি রাষ্ট্রপতি নির্বাচন এবং রাজনৈতিক ভোটগুলোর নতুন কর্মসূচি কি দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী কোনো বড় পরিবর্তন আনবে, নাকি এটি শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ করার পালা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে 20 আগস্টের এই নির্বাচন শুধু একজন রাষ্ট্রপতি নির্বাচিত নয়, এটি বর্তমান রাজনৈতিক দলগুলোর বন্ধকর সমঝোতা ও ক্ষমতার ভারসাম্য রক্ষার একটি বড় পরীক্ষা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই রাজনৈতিক পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন কি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বড় কোনো ভূমিকা রাখবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর আজ এই পর্যন্ত কি ভিডিওটি ভালো লাগলে লাইভ চ্যানেলটি অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এ ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো এখন দেখবো আপনারা কে কি কমেন্ট করেছেন। অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি প্রথমে চলে যাই কে কমেন্ট করেছে। ঠিক আছে, কারা কারা? এমডি সীমা সীমা, ধন্যবাদ আপনাকে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য এবং কমেন্ট করার জন্য। জামিলা বেগম, ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কোন জেলা থেকে দেখছেন? অবশ্যই আপনাদেরকে বলে রেখেছি আমি আগে থেকে, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জেলার নামটি লিখবেন, তাহলে আমি বুঝবো কে কোন জেলা থেকে দেখছেন আমার লাইভ সেশনটি। তো জামিলা বেগমকে অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য এবং আমার লাইভে অংশগ্রহণ করার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য। মুকুল ইসলাম ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুকুল ভাইয়া। তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নামটি লিখে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ মুকুল ইসলাম ভাইয়াকে। আমি সবাইকে বলেছি যে আমার লাইভের শেষ পর্যায়ে আপনাদের সবার কমেন্টগুলো পড়বো, বারবার বলেছি, কিন্তু আপনারা ঝটপট কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের আশায় বসে আছি। তাহের ভাই আজকে আবার জয়েন করেছেন, আমার প্রিয় একটা দর্শক। ঠিক আছে, প্রতিদিনই আমার লাইভ সেশনে আসে তিনি। তিনি আমার এক বড় ভাইয়ের মতো। তো তিনি কমেন্টে লিখেছে, শেখ হাসিনা ভারতে বসে বসে একের পর এক পাপ কাণ্ড বদ্ধ করতে হবে, এই ভারত সরকার দিয়ে বলতে হবে। ধন্যবাদ তাহের ভাই কমেন্ট করার জন্য, আপনার কমেন্টটা খুব সুন্দর হয়েছে। তাহের ভাই একটি কমেন্ট করেছেন, ভারতের অনুমতি ছাড়া কি হাসিনা বক্তব্য রাখতে পারে নাকি? মিছা, ভারত সরকারের অনুমতি আছে বিদায় তো রীতি বক্তব্য রাখেন উল্টাপাল্টা। ঠিকই, রাইট লিখেছেন তাহের ভাইয়া, ধন্যবাদ কমেন্ট করার জন্য আবারও। তাহের ভাই অসংখ্য কমেন্ট করেছেন, ঠিক আছে, অসংখ্য কমেন্ট করেছেন। কমেন্ট করার জন্য তাহের ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমার হাতে বেশি সময় নেই, কারণ ইতিমধ্যে আমার কারেন্ট চলে গেছে। আমি এখন একটি এমবিএসে তাই দিয়েই আপনাদের সঙ্গে আছি। ঠিক আছে, এর জন্য সবার কমেন্টগুলো আমি পড়তে পারতেছি না, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। জামান ভাইয়া কমেন্ট করেছেন এবং আমার লাইভে অংশগ্রহণ করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জামান ভাইয়াকে।
তাহের ভাই লিখেছেন, দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে যারা বিরোধ কটূক্তি করে তাদের নিন্দা জানাই এবং আগামীতে যাতে করে এই ধরনের কাজ না হয় সেই সম্পর্কে বলেছেন। ধন্যবাদ তাহের ভাইয়া, আপনি আপনার কমেন্ট করার জন্য। আব্দুল্লাহ বাপ্পি ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আব্দুল ভাইয়া? আপনি কোন জেলা থেকে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আব্দুল ভাইয়াকে কমেন্ট করার জন্য এবং লাইভে অংশগ্রহণ করার জন্য। আব্দুল্লাহ বাপ্পি ভাই লিখেছেন, আপনি কি প্রবাসী? না ভাই, আমি প্রবাসী না, আমি বাংলাদেশেই থাকি, ঠিক আছে, একজন সাধারণ মানুষ। পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। আব্দুল্লাহ বাপ্পি ভাই লিখেছেন, আমি শরীয়তপুর থেকে দেখছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, জেলার নামটি বলার জন্য আব্দুল্লাহ বাপ্পি ভাইয়াকে। এস এম হাফিজুর রহমান ভাই লিখেছেন, আমি এস এম হাফিজুর রহমান বাগেরহাট থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ জানাই এস এম হাফিজুর রহমান ভাইয়াকে আমার লাইভ সেশন দেখার জন্য। আব্দুল্লাহ বাপ্পি ভাইয়া লিখেছেন, আপনার জেলা কোথায়? ভাইয়া আমার জেলা হচ্ছে গোপালগঞ্জ জেলা, ঠিক আছে, আপনি কি চিনেন? আপনারা দর্শকরা, প্রিয় বন্ধুরা, ঝটপট করে কমেন্ট করে ফেলুন। আমার কিন্তু এমবি যে কোনো সময় চলে যেতে পারে, ঠিক আছে, কারেন্ট তো চলে গেছে, বাংলাদেশের অবস্থা কি তা তো আপনারা সবাই জানেন, তাই না? এই কারেন্ট আসে আবার চলে যায়। তাহের ভাই লিখেছেন, আমি লাইক দিয়ে দিলাম নোয়াখালী সেনবাগ থেকে। ধন্যবাদ তাহের ভাইয়া, অসংখ্য ধন্যবাদ জানাই তাহের ভাইয়াকে। তাহের ভাই, আপনাকে আমি এক নামে এখন চিনি, ঠিক আছে, আপনি নোয়াখালী সেনবাগ থেকে দেখছেন, আমি জানি, ঠিক আছে, আপনি তো আমার রেগুলার দর্শক, ঠিক আছে। ঝটপট কমেন্ট করে ফেলুন, যারা যারা কমেন্ট করতে বাকি আছেন অবশ্যই কমেন্ট করে ফেলুন। আর আপনাদের কাছে অবশ্যই আবারও বলছি, ছোট্ট একটা অনুরোধ, আমার লাইভ সেশনটি যদি ভালো লেগে থাকে কারো কাছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ডান করতে ভুলবেন না। আর একটি লাইক ও শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে তারা এই সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে। ইতিমধ্যে মনে হয় আমার লাইভের শেষ পর্যায়ে একটা ভাইয়া এসেছে, তার নাম হচ্ছে ওবায়দ ইসলাম। ধন্যবাদ ভাইয়া, তারপরেও আপনি লাইভ শেষে এসে অংশগ্রহণ করছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। ভাইয়া, আপনি কোন জেলা থেকে দেখছেন? ওবায়দুল ইসলাম ভাইয়া, অবশ্যই জেলার নামটি লিখে ফেলুন কমেন্ট বক্সে। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ঝটপট কমেন্ট করে ফেলুন প্লিজ। আমি কিন্তু আপনাদের শুধু কমেন্টে এসে বসে আছি, আপনারা হচ্ছেন আমার ফ্যামিলির একজন সদস্য, ঠিক আছে, আমার এই নিউজ উইথ জান্নাতুল চ্যানেলের ফ্যামিলির সদস্য আপনারা সবাই। আপনারা আছেন বিদায় আমার চ্যানেলটি হয়তোবা সামনের দিকে এগিয়ে যেতে পারে, শুধুমাত্র আপনাদের জন্য। ঝটপট কমেন্ট করুন প্লিজ। অবশ্যই আপনারা লাইভ সেশন যখন দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর একটা কথা, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নামটা লিখবেন কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝবো আসলে আপনারা কোন কোন জেলা থেকে আমার লাইভ সেশনটি দেখছেন, ঠিক আছে। ঝটপট কমেন্ট করে ফেলুন প্লিজ। আমি আজকে অবশ্য লাইভ সেশনটি আগে থেকে শুরু করেছি, প্রতিদিন রাত 12টার সময় শুরু করি। আজ অবশ্য তাড়াতাড়ি এসেছি, এখন থেকে এই সময়ই আসবো, ঠিক আছে। ঝটপট কমেন্ট করতে থাকুন, তাড়াতাড়ি কমেন্ট করুন প্লিজ।
কই আপনাদের কমেন্টগুলো তো দেখতে পাচ্ছি না। ঝটপট কমেন্ট করুন। তাহের ভাই লিখেছেন, আপনার লাইফটা এগিয়ে যাক, চ্যানেলটা এগিয়ে যাক, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা আজকের জন্য। ধন্যবাদ তাহের ভাই অসংখ্য কমেন্ট করার জন্য। খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। ইনশাল্লাহ আমারও বিশ্বাস আপনাদের উপর, কারণ আপনাদের জন্যই আমার চ্যানেলটা হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, বলছিলাম যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি যদি লাইভটি ভালো লেগে থাকে সবার কাছে, লাইভ সেশনটি, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আর একটা শেয়ার ও লাইক দিয়ে দিন প্লিজ। আমার কিন্তু লাইভ এখনো শেষ হয় নাই, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, দ্রুত জয়েন করুন প্লিজ। সঞ্চয় ইতিমধ্যে সঞ্জয় ভাই এসেছেন, তিনি লিখেছেন আপা ভাত খেয়েছেন? না ভাইয়া, এখনো আমার খাওয়া দাওয়া হয়নি। ঠিক আছে, লাইভ শেষ করেই খাওয়া দাওয়া শেষ করব। ঠিক আছে, খাওয়া দাওয়া করবো। ধন্যবাদ কমেন্ট করার জন্য সঞ্জয় ভাইয়াকে, অসংখ্য ধন্যবাদ জানাই। আমার লাইভ কিন্তু এখনো শেষে নেই, তো আপনারা কিন্তু আমার সাথেই থাকুন, কমেন্ট করুন। আমি কিন্তু এখন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য বসে আছি। ঠিক আছে, লাইভ কিন্তু এখনো শেষ হয় নেই। FMCERMICS ভাইয়া, তিনি লিখেছেন সেই চমৎকার অসাধারণ বিউটিফুল সাপোর্ট। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। FMCERMICS ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কোন জেলা থেকে দেখছেন ভাইয়া, অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনারা জলদি জলদি কমেন্ট করুন, কোনো সমস্যা নেই, আমার লাইভ কিন্তু এখনো শেষ হয় নাই। আপনারা কমেন্ট করতে থাকুন, আমার সাথে থাকুন। আমি 2 মিনিটের জন্য বিরতি নিচ্ছি। ঠিক আছে, একটু পানি খেয়ে নিই, আমার গলাটা শুকায় গেছে। তো আপনারা আমার সাথেই থাকুন, আপনারা কমেন্ট করুন প্লিজ। আপনাদের সবার কমেন্টের উত্তর দেবো। ঠিক আছে, FMCRMICS ভাইয়া লিখেছেন সিরাজগঞ্জ থেকে দেখছেন তিনি আমার লাইভ সেশনটি। অসংখ্য ধন্যবাদ জানাই জেলার নামটি লেখার জন্য FMCRMICS ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি একটু পানি খেয়ে নিই। ঠিক আছে, কমেন্ট করেছেন, কমেন্ট করতে থাকুন। আমার লাইভ কিন্তু শেষ হয় নাই, আজ কিন্তু দীর্ঘ লাইভ সময় ধরে লাইভ করবো আপনাদের সাথে আপনারা কিন্তু সাথে থাকবেন প্লিজ। আপনারা হচ্ছে আমার নিউজ উইথ জান্নাতুল চ্যানেলের এক একজন প্রিয় অত্যন্ত ভালো দর্শক। ঠিক আছে, আর কি, কমেন্ট করুন প্লিজ, আমি পুনরায় আবার লাইভে ফিরে যাব। আচ্ছা, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি লাইভে আবার পুনরায় ফিরে যাই। ঠিক আছে, অবশ্যই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আপনারা কিন্তু। ঠিক আছে, আপনাদের এতক্ষণ লাইভ সেশনে থাকার জন্য অসংখ্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই। পুনরায় সেশনে আবার চলে এসেছি আমরা, তো সবাই রেডি হয়ে যান। ঠিক আছে, আজকের লাইভ সেশনটি কিন্তু অসাধারণ এবং অন্য লাইভের মতো নয় কিন্তু। আজকে আমরা প্রায় কিন্তু 2 ঘন্টা ধরে আশা আছে লাইভ সেশনটি করব। ঠিক আছে, রাজনীতির ভিতরে সব খবরগুলো আপনাদের সামনে একে একে উন্মোচন করব। আপনাদের একটি বিশেষ অনুরোধ জানিয়ে রাখতে চাই, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন লাইভে, আমাদের এই সত্য তুলে ধরার সাহসী যাত্রার সাথে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্লিজ। আমি কিন্তু পুনরায় আবার লাইভ সেশনটি শুরু করেছি, পানি পানি বিরতি নিয়েছিলাম এর ভিতর। ঠিক আছে, আপনারা কমেন্ট করতে থাকুন, কোনো সমস্যা নাই, আপনাদের কমেন্টের উত্তর দিয়েই যাব আমি ইনশাল্লাহ, আমার এমবি যতক্ষণ আছে। ঠিক আছে, আমাদের শক্তি আপনাদের অনুপ্রেরণা, আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের শক্তি। ঠিক আছে, আমাদের অনুপ্রেরণা। আজকে লাইভ জুড়ে এমন অনেক তথ্য আপনারা পাবেন যা আপনাদের চোখ খুলে দেবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজকের এই দীর্ঘ আলোচনার একদম একদম মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে তা হলো শেখ হাসিনার দিল্লির সাম্প্রতিক বক্তব্যের পর দেশ জুড়ে সৃষ্টি হওয়া নতুন রাজনৈতিক উত্তেজনা। আপনারা সকলে জানেন যে দেশ ছেড়ে যাওয়ার পর সম্প্রতি
ভারত থেকে শেখ হাসিনা কিছু বক্তব্য বা বার্তা নতুন করে দেশের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ ও আলোড়ন সৃষ্টি করছে। দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকা এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বাধ্য হওয়ার পর তার এই হঠাৎ তৎপরতা বক্তব্য সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান কি দাঁড়াচ্ছে? বিএনপির পক্ষ থেকে অত্যন্ত সতর্ক ও কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে যে ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়েও তাদের চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ করেনি। তারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে নানা ফন্দি আটছে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণকারী নতুন রাজনৈতিক শক্তিগুলো এবং অন্যান্য দলগুলোর ভেতরেও এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শেখ হাসিনার এই তৎপরতা কি কেবলই মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি করার চেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে দেশের ভিতরে থাকা তার অনুসারীদের নিয়ে বড় কোনো নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির সুদূরপ্রসারী চক্রান্ত? এই প্রশ্ন আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের মুখে মুখেই চলছে। আজকের এই দীর্ঘ লাইভে আমরা এই পুরো বিষয়টি অত্যন্ত গভীর ও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন প্লিজ। মাঝে মধ্যে আপনাদের মনে করিয়ে দেব, আমাদের নিরপেক্ষ ও অনুসন্ধানী কাজকে এগিয়ে নিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা আমাদের অত্যন্ত গুরুত্ব পয়েন্টে প্রবেশ করি। বিএনপির জামায়াতের এই নতুন সংঘাত, নাহিদ ও রিজভীর বক্তব্যে রাজনীতিতে ফের উত্তাপ। বন্ধুরা, প্রথম ধাপেই এই দীর্ঘ আলোচনার পর এবার আমরা প্রবেশ করছি আজকের লাইভের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে, যা অত্যন্ত বিস্ফোরক এবং আলোচিত পয়েন্টে। বিএনপির জামায়াতের নতুন সংঘাত, নাহিদ ও রিজভীর বক্তব্যে রাজনীতিতে ফের উত্তাপ। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক ময়দানে যে বিষয়টি সবচেয়ে বেশি উদ্বেগ জন্ম দিয়েছে তা হলো দেশের দুটি অন্যতম প্রভাবশালী রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যকার ক্রমবর্ধিত দূরত্ব, শীতল সম্পর্ক এবং প্রকাশ্য বাকযুদ্ধ। এই রাজনৈতিক উত্তেজনায় আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ মুখ ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি নাহিদ ইসলামের পাল্টাপাল্টি ও করা কিছু বক্তব্য। রুহুল কবির তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় জামায়াতের বিগত দিনের রাজনৈতিক ভূমিকা, তার কৌশল এবং বর্তমান অবস্থান নিয়ে কিছু কঠোর ও সরাসরি প্রশ্ন তুলেছেন, যা রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করছে। অন্যদিকে নাহিদ ইসলামের সাম্প্রতিক কিছু বক্তব্য রাজনৈতিক অবস্থান এই দুই শক্তির মধ্যকার দূরত্বকে আরো বেশি দৃশ্যমান করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে কাঁধ মিলিয়ে এবং রক্তস্নাত লড়াইয়ের মাধ্যমে স্বৈরাচার বিদায় করলেও রাষ্ট্র সংস্কার এবং আগামী দিনের ক্ষমতার ভারসাম্য কোন দিক যাবে তা নিয়ে এখন এই দলগুলোর মধ্যে এক ধরনের অদৃশ্য ও তীব্র ক্ষমতা দখলের লড়াই শুরু হয়েছে। বিএনপি ও জামায়াতের এই পারস্পরিক দ্বন্দ্ব বা নতুন সংঘাতের আশঙ্কা কি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের রক্তস্নাত অর্জনকে প্রশ্নবিদ্ধ করেছে, নাকি এটি কেবলই আদর্শগত রাজনৈতিক সমঝোতার চরম অভাব? এই প্রশ্ন আজ সাধারণ মানুষের মনে গভীর শঙ্কা সৃষ্টি করছে। দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যে ফাটল ধরাটা কোনোভাবে একটি নবগঠিত গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শুভ হতে পারে না। এই বিষয়টি অত্যন্ত গভীরে গিয়ে চুলচেরা বিশ্লেষণ আপনারা একমাত্র এখানেই পাচ্ছেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এখন নিয়মিত এমন নিরপেক্ষ বিশ্লেষণমূলক আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাজের মূল প্রেরণা। যারা এখনই সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা করেননি, জলদি করে ফেলুন। এনসিপি জামায়াতকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তাপ, মব রাজনীতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ, রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য। বন্ধুরা, এবার আমরা আজকের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসছি। এনসিপি জামায়াত ঘিরে নতুন রাজনৈতিক উত্তাপ, মব রাজনীতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ, রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক কমিটি, এনসিপি এবং জামায়াত ইসলামের রাজনৈতিক তৎপরতা ও পারস্পরিক সমীকরণ নিয়ে দেশের রাজনৈতিক ময়দানে নতুন উত্তাপের সৃষ্টি হয়েছে। তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান অত্যন্ত সময়োপযোগী, সাহসী ও চোখ খুলে দেওয়ার মতো একটি মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন যে এনসিপি এবং জামায়াতকে কেন্দ্র করে যে রাজনৈতিক মেরুকরণ বা দূরত্ব তৈরি হচ্ছে, তার সুযোগ নিয়ে দেশের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট শক্তি বা আওয়ামী লীগ পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে দেশের যে এক ধরনের মব কালচার বা দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি, বিচারহীনতা ও বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে, এই মব রাজনীতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারী শক্তি গোলাপ পানিতে মাছ শিকার করার ফন্দি আটছে।
রাশেদ খান অত্যন্ত জোরালো ভাষায় বলেছেন, বিপ্লবের এই সুসময়ে নিজেদের মধ্যে বিভেদ বা ভুল বোঝাবুঝি তৈরি করে যদি এনসিপি এবং জামায়াত একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তার চড়া মূল্য দিতে হবে পুরো জাতিকে। কারণ এই অনৈক্য ফাঁক ফোকর গলিয়ে স্বৈরাচারের দোসররা আবার পিছন দিকে প্রবেশ করার সুযোগ খুঁজছে। রাজনীতিতে এই ধরনের মব বা বিশৃঙ্খলা রাজনীতি দেশকে কোথায় নিয়ে যেতে পারে তা নিয়ে আজ গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়টি গভীরভাবে অনুধাবন করতে হবে। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, এখনো আছেন, দেশ ও রাজনীতির এই ভিতরের খবরগুলো নিয়মিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলা আরো সহজ হবে, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, আমাদের আজকের এই 2 ঘন্টা শিশু অর্ধেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। এই পর্যায়ে আমরা প্রবেশ করছি অত্যন্ত আকর্ষণীয় প্রধান পয়েন্টে। বিএনপি, জামাত, এনসিপি নতুন রাজনৈতিক সমীকরণে কে কোথায়? আজকের রাজনীতিতে বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মনে সবচেয়ে বড় যে কৌতূহলটি কাজ করছে তা হলো আগামী দিনে নতুন বাংলাদেশে এই 3 প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, জামায়াত এবং এনসিপির অবস্থান ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকবে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর সবাই ভেবেছিল একটি সুসংহত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ সামনে এগিয়ে যাবে, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ, পাল্টাপাল্টি বক্তব্য এবং ক্ষমতার অদৃশ্য ভারসাম্যের লড়াই সেই সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে। একদিকে রয়েছে দীর্ঘদিনের পরিকৃত ও বড় রাজনৈতিক দল বিএনপি, যারা নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার মূল ধারায় নিজেদের অবস্থান পোক্ত করতে চাইছে। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের দীর্ঘমেয়াদী কৌশল এবং নিজস্ব কাঠামোর উপর ভর করে নতুন রাজনৈতিক আবহে নিজেদের ব্যাপক প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ঠিক মাঝখানে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সরাসরি ফসল হিসেবে জন্ম নেওয়া তরুণের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি, যারা গতানুগতিকে রাজনীতির ধারা ভেঙে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা কাঠামোর স্বপ্ন দেখছে। তাহলে প্রশ্ন হলো, এই ত্রিমুখী সমীকরণকে কে কোথায় দাঁড়িয়ে আছে, কে কার প্রতিদ্বন্দ্বী আর কে কার মিত্র, তাই না? পর্দার আড়ালে কোন সমঝোতা বা দ্রুত তৈরি হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মনে যেমন রয়েছে গভীর কৌতূহল, তেমনি রয়েছে বড় ধরনের সংখ্যাও। কারণ এই দলগুলোর পারস্পরিক সমন্বয়হীনতা যদি দীর্ঘস্থায়ী হতে হয়, তবে তার খেসারত দিতে হবে গোটা দেশকে। অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী এই রাজনৈতিক সমীকরণের সুলচেরা বিশ্লেষণ আপনারা একমাত্র এখানেই পাচ্ছেন। যারা এই চমৎকার ও তথ্যবহুল আলোচনার উপভোগ করছেন, আমাদের এই গবেষণা ধর্মীয় সত্য তুলে ধরার কাজকে এগিয়ে নিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি আজকের লাইভের এক অতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে। রাজনীতিতে নতুন বার্তা, প্রধানমন্ত্রীর দলীয় রাজনীতি কি এবার পেশাগত দায়িত্বের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আপনারা যারা এই 2 ঘন্টার এই লাইভ মনোযোগ দিয়ে শুনছেন এবং এখন পর্যন্ত আছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশের রাষ্ট্র কাঠামোকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হলে শুধু রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াই নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। এর বাইরেও একটি বিশাল মৌলিক প্রশ্ন আজ জাতির সামনে বড় হয়ে দেখা দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থা বিবেচনা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরদর্শী বার্তা দিয়েছেন। তিনি তুলে ধরেছেন যে রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে গেলে পেশাদার এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার কোনো বিকল্প নেই। কিন্তু বড় প্রশ্ন হলো, আমাদের দেশে প্রচলিত দলীয় রাজনীতি, দলীয় আনুগত্য এবং বিভিন্ন স্তরের রাজনীতির অতি হস্তক্ষেপ কি পেশাগত দায়িত্ব পালনের পথে সবচেয়ে বড় বাধা দাঁড়িয়ে হয়ে পড়েছে? নাকি দীর্ঘদিন ধরে আমরা দেখেছি কিভাবে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা ক্ষেত্র এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে মেধা ও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে দেশের পুরো একজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবার আমরা আমাদের আলোচনা অর্থনৈতিক এবং প্রশাসনিক পয়েন্টে প্রবেশ করি। একদিকে যেমন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা খেলা, পেশাগত দায়িত্বের প্রশ্ন এবং ক্ষমতার সমীকরণ, ঠিক তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি খাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয় দেশবাসীর সামনে উন্মোচন করছেন। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করছেন যে একটি নির্দিষ্ট চক্র সুকৌশলী দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, তিনি অত্যন্ত স্পষ্টভাবে আরও বলেছেন যে
বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি সমস্যায় জর্জরিত জ্বালানি খাত পেয়েছে। বিগত বছরগুলোতে দেশের জ্বালানি খাতকে যেভাবে অপরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে, দীর্ঘমেয়াদী কোনো সঠিক দিক নির্দেশনা ছাড়াই যেভাবে আমদানি নির্ভর করে রাখা হয়েছে, তার ফলে আজকের এই ভয়াবহ উত্তরাধিকার সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্বচ্ছ চুক্তি, ক্যাপাসিটি চার্জ এর নামে হাজার হাজার কোটি টাকার অপচয় এবং দলীয় সিন্ডিকেটের দৌরাত্ম্যে এই খাতটি এক প্রকার পঙ্গু করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার যখন এই জর্জরিত খাত দায়িত্ব গ্রহণ করে, তখন তাদের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ ছিল। একটি খাতের গোড়াতেই যদি গলদ থাকে, তবে তা রাতারাতি ম্যাজিকের মতো ঠিক করা সম্ভব নয়। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই খাতটিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার অত্যন্ত জোর আবশ্যকতার সাথে কাজ শুরু করেছে। কিন্তু সমস্যা হলো, যারা এতদিন এই খাত থেকে অবৈধ সুবিধা লুটে খেয়েছে, তারা তো চুপ করে বসে থাকবে না। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনো করেননি, 2 ঘন্টার এই লাইভের মাঝে জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা আমাদের আজকের এই লাইভ সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু আগে আমরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গভীর ও বৈচিত্র্যময় বিষয়গুলো নিয়ে কথা বললাম, শেখ হাসিনার দিল্লির বক্তব্য, বিএনপি জামায়াতের নতুন সংঘাত, এনসিপি জামায়াতকে ঘিরে নতুন উত্তাপ ও মব রাজনীতির সংখ্যা, বিএনপি জামায়াত এনসিপির ত্রিমুখী রাজনৈতিক সমীকরণ, প্রধানমন্ত্রীর পেশাগত দায়িত্ব সংক্রান্ত সংক্রান্ত নতুন রাজনৈতিক বার্তা, মাওলানা তারেক মানোয়ারের জোরালো প্রতিবাদ এবং জ্বালানি খাতকে অস্থিতিশীল সরকার সুকৌশলী চক্র, এসবের মূল উদ্দেশ্য একটাই: দেশের ভিতর স্থায়ী বিশৃঙ্খলা তৈরি, বিপ্লব ও দেশের অগ্রগতিকে ব্যর্থ করা। কুচক্রী মহল সবসময় চেষ্টা করবে আমাদের বিভ্রান্ত করতে, কিন্তু আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা, পেশাদারিত্ব এবং সচেতনতাই তাদের সমস্ত চক্রান্তকে চিরতরে ব্যর্থ করে দিতে পারে। দেশ ও জাতির বৃহত্তর স্বাস্থ্যে, অর্থনৈতিক মুক্তি এবং সুস্থ সামাজিক ও রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সকলের সোচ্চার হওয়া প্রয়োজন। যারা আজকের এই দীর্ঘ লাইভ সেশনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের সকলের প্রতি অন্তঃস্থল থেকে বিশেষ অনুরোধ রইল, আমাদের এই সত্য তুলে ধরার লড়াইয়ে স্থায়ীভাবে সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। লাইভটি যদি ভালো লাগে থাকে, একটি লাইক দিয়ে দিন এবং সবার সাথে শেয়ার করুন প্লিজ। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং দেশের পক্ষে থাকুন। তো দেখি কে কি কমেন্ট করেছে, তারপরে আমার লাইভটি শেষ করে দেবো, ঠিক আছে? লাইভটা লং করব না। এমডি বিপ্লব এমডি বিপ্লব বিপ্লব ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসা কোথায় জানতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ জেলায়। এমডি বিপ্লব ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য এবং লাইভে শেষ পর্যন্ত থাকার জন্য। আপনার বাসা কোথায় বিপ্লব ভাইয়া? একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ। তাহের ভাই লিখেছেন, আপনার লাইভ ছাড়া অন্য কোনো জব আপনি লাইভ ছাড়া অন্য কোনো জব করেন কি না? অবশ্যই তাহের ভাই, আমি কোনো জব করি না, কিন্তু আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? অনলাইনে কাজ করি। দ্রুত কমেন্ট করুন, আমি এখনই আমার লাইভটি শেষ করে দেবো, ঠিক আছে? আমার লাইভটা অনেক দীর্ঘ হয়ে গেছে। তনেশ শরীফ ভাই লিখেছেন, বাসা কই? ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য এবং লাইভে অংশগ্রহণ করার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য। ভাইয়া, আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ জেলায়, ঠিক আছে? আপনার বাসা কোথায় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তনেশ শরীফ ভাইয়া। তাহের ভাই লিখেছেন, সফটওয়্যার এক্সেলে কাজ করেন? অবশ্যই এমএস এক্সেলে কাজ করি, সফটওয়্যার সপ্তাহে কাজ করি, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং মানে সবকিছুই আছে এখানে। এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল সবকিছুই আছে, ঠিক আছে? আপনারা যদি কেউ কমেন্ট করতে করে, তারা আমি এখানে লাইভ শেষ করে দেবো প্লিজ। আবারও আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব নতুন নতুন ভিডিও আনতে, আপডেট দিব আপনাদের। আবারও তো আবার রাত ঠিক 10:30 বা 11টার সময়, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকুন। আমার মনে হয় আর কেউ কমেন্ট করবে না, তো রাত অনেক গভীর হয়ে গেছে। তো আপনারা সবাই এই পর্যন্ত কি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সচেতন থাকুন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিতে পারি। ইতিমধ্যে একটা ভাইয়া এসেছে, তার নাম হচ্ছে এটা I4G ভাইয়া।
ধন্যবাদ কমেন্ট করার জন্য ভাইয়া, এবং আমার লাইভে প্রায় ঠিক শেষ পর্যায়ে এসে জয়েন করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া। অবশ্যই আপনাদের কাছে আবারও একটি অনুরোধ বলে জানাচ্ছি, আমার এই ছোট চ্যানেলটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, লাইভ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ডান করে দিবেন প্লিজ, আর একটি লাইক ও শেয়ার করে দিবেন, কারণ আপনাদের উপরই আমার চ্যানেলটি নির্ভর করছে। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত কি, আগামীতে আবার দেখা হবে রাত 10:30 থেকে 11টার সময়। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।